কোথাও কেউ নেই। পর্ব ৪। পালবাবু অবাক হয়ে বললেন, এ কি অবস্থা ম্যাডাম? মোনা বলল, কদিন খুব ভুগলাম। টনসিলিটি। আপনারা ভালো আছেন তো? ভালোই। 3 দিনের জ্বর কারো এমন অবস্থা হয় জানতাম না। আপনার দিকে তাকানো যাচ্ছে না। গেছো পেতনির মতো লাগছে। রাগ করলেন নাকি? মোনা রাগ করলো না, তবে বিরক্ত হলো। পালবাবু বড় বিরক্ত করতে পারেন। মেয়েদের টেবিল বেছে বেছে বসবেন, সামান্য জিনিস নিয়ে বক বক করে মাথা ধরিয়ে দিবেন। আপনার ভাবি স্বামী এসেছিলেন, তারও দেখলাম মুখ শুকনো। সিক লিভের দরখাস্ত করেছেন শুনে মুখ আরো শুকিয়ে গেল। উনি গিয়েছিলেন নাকি আপনাদের ওখানে? না, যায়নি। সেটাই ভালো। ঘন ঘন শ্বশুরবাড়ি যাওয়া ভালো না। এই আমাকে দেখেন, প্রতি বৃহস্পতিবার শ্বশুরবাড়ি যাই। শুক্র শনি 2 দিন থাকি। এতে লাভটা কি হয়েছে জানেন? শ্বশুরবাড়িতে প্রেস্টিজ আমার কিছুই নেই। মুনা শক্ত গলায় বললেন, তাই নাকি? হ্যাঁ। গত সপ্তাহের আগের সপ্তাহে শ্বশুরমশাই আমাকে বললেন, বাবা রেশনটা একটু তুলে দিতে পারবে? চিন্তা করেন অবস্থা, জামাইকে বলছে রেশন তুলতে। মুনা সবচেয়ে উপরের ফাইলটা খুলল। কিছু একটা নিয়ে ব্যস্ত হওয়া। পালবাবু অনেকক্ষণ বকবক করে অন্য টেবিলে যাবে। 10টা এখনো বাজেনি। অফিস ফাঁকা। ইলিয়াস সাহেব আর ফখরুজ্জামান সাহেব শুধু এসেছেন। ওদের টেবিল ঘরের শেষ প্রান্তে। মুনার সঙ্গে তাদের তেমন আলাপ নেই। তবু ফখরুজ্জামান সাহেব এসে জিজ্ঞেস করলেন, শরীর ঠিক আছে? খুব কাহিল হয়েছেন দেখি। মুনা বলল, আপনারা ভালো ছিলেন সবাই? বলেই মনে হলো কথাটা খুব মেয়েলি হয়ে গেল। 3 দিন পর এসেই আপনারা ভালো ছিলেন সবাই জিজ্ঞেস করাটা আদিক্ষেতার মতো। কি হয়েছিল আপনার, ফ্লু? মুনা জবাব দেওয়ার আগে পালবাবু বললেন, ম্যাডামের হয়েছে টনসিলের ব্যায়াম। কিছু কিছু লোক থাকেন এমন বিশ্রী স্বভাবের। পালবাবুর মতো আরেকজন আছেন সিদ্দিক সাহেব। সব সময় গলা নিচু করে এমন ভাবে কথা বলবেন যেন মনে হয় ষড়যন্ত্র করছে। ম্যাচের কাঠি দিয়ে দাঁত খোঁচাবেন এবং কাঠিগুলো টেবিলের উপর ফেলে রেখে যাবেন। অসহ্য। বড় সাহেবের বেয়ারা মনির এসে বলল, আপনারে স্যার ডাকে। পালবাবু ভুরু কুঁচকে বললেন, অফিস তো এখনো শুরু হয়নি, এখনই কিসের ডাকাডাকি? যাও বলো 10 মিনিট পর আসবে। না না ম্যাডাম, ডাকা মাত্রই ছুটে দেওয়া ঠিক না। বসেন, চা খাবেন, তারপর যান। চায়ের কথা বলে এসেছি। চা তো আমি বেশি খাই না। আরে খান না, খাওয়ার পর একটা পান আছে, মাইল্ড একটা জর্দা আছে। মুর্শিদাবাদ থেকে আমার মামা শ্বশুর পাঠিয়েছেন। মুনাদের অফিসে বড় সাহেব লোকটা ছোটখাটো, বালক বালক চেহারা, কিন্তু লোকটা কাজ জানে এবং কাজ করতেও পারে। কাজ জানা সমস্ত মানুষের মতো সেও অফিসে খুব জনপ্রিয়। তার নামে নানা রকমের গুজব রয়েছে। টিফিন টাইমে সে নাকি মেয়েদের ঘরে ডেকে নিয়ে যায় এবং কাজের প্রশংসা করবার ছলে পিঠ চাপড়ে কিংবা হাত ধরে। একবার নাকি ডিসপ্যাচ সেকশনের নিনু খানের ব্লাউজ খুলে ফেলেছিল। বিরাট কেলেঙ্কারি। মুনির সেই সময় চা নিয়ে ঢুকেছিল বলে তার চাকরি যায় যায় অবস্থা। মোনার সঙ্গে এরকম কিছু এখন পর্যন্ত ঘটেনি। তবু যতবার সে সাহেবের ঘরে ঢোকে ততবারই দারুণ অস্বস্তিতে ভোগে। আজও সে ঢুকলো ভয়ে ভয়ে। ইসরায়েল সাহেব তীক্ষ্ণ চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, খুব কাহিল হয়েছেন তো? জি স্যার, টনসিল ফুলে গিয়েছিল। ভালো মতো চিকিৎসা করান, কেটে ফেলে দিন, নয়তো রেগুলার অফিস কামাই হবে। গত 3 মাসে আপনি 9 দিন ছিলেন সিক লিভে। ফাইলটা সেদিন দেখলাম। মোনা কিছু বলল না। ইসরায়েল সাহেব গম্ভীর স্বরে বললেন, বসুন। দাঁড়িয়ে আছেন কেন? মোনা আড়ষ্ট হয়ে সামনের চেয়ারে বসলো। ইসরায়েল সাহেব থেমে থেমে বললেন, না দেখে চিঠি সই করেন কেন? টাইপিস্টরা ভুল করেই। কাজেই এই টাইপ করা প্রতিটি শব্দ চেক করতে হয়, বিশেষ করে ফিগারগুলা। মোনা ঠিক বুঝতে পারল না ঝামেলাটা কি। বড় রকমের কিছু হওয়ার কথা না। সে চিঠিপত্র দেখেই সই করে। এনকো কর্পোরেশনের কাছে লেখা চিঠি, স্পষ্ট লেখা আছে 11,936। অ্যাকচুয়াল ফিগার হবে 11,93636।
কমন মিস্টেক। 600 হয়েছে 9। আমি জাস্ট আউট অফ কিউরিসিটিতে ফাইলটা আনিয়ে দেখি এই ব্যাপার। মোনা সাবধানে একটা নিঃশ্বাস ফেললো। ইসরায়েল সাহেব বলল, এজন্যই ডেকেছিলাম। যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনুন, আপনার শরীর বেশ খারাপ মনে হচ্ছে। আজ দিনটা বরং রেস্ট নিন। ঘন্টাখানেক থেকে ফাইলপত্র অন্য কাউকে বুঝিয়ে দিয়ে চলে যান। মোনা থ্যাংক ইউ বলে চলে গেল। এই লোকটার সামনে সে সহজভাবে কথা বলতে পারে না। মোনা ক্ষীণ স্বরে বলল, স্যার যাই। ঠিক আছে যান। তারেক সাহেব থাকলে একটু পাঠিয়ে দিবেন। জি আচ্ছা স্যার। ঘন্টাখানেক থেকে চলে যেতে বললেও মোনা লাঞ্চ ব্রেক পর্যন্ত থাকলো। জমে থাকা কাজগুলো নিখুঁতভাবে করতে চেষ্টা করলো। মাথা হালকা হয়ে আছে। খুব মন দিয়ে কিছু করতে গেলেই আপনাতেই চোখ বন্ধ হয়ে আসে। চোখ বন্ধ করে খানিকক্ষণ বিশ্রাম নিতে হয়। তারেক একবার বলেই ফেললো, ঘুমাচ্ছেন নাকি আপা? না রে ভাই, মাথা ঘুরছে। বড় সাহেব যেতে বলেছে, চলে যান না। জরুরি কাজ যা আছে দিয়ে যান আমার টেবিলে। অবসর পেলে করে দেব। কাজ তেমন কিছু নেই। তাহলে শুধু শুধু বসে আছেন কেন? মনিরকে বলেন একটা রিক্সা ডেকে দেবে। মোনা মনিরকে ডাকলো। অফিসের আশেপাশে রিক্সা পাওয়া যায় না। মোড় থেকে ডেকে আনতে হয়। এরকম এক অন্ধগলিতে এত বড় অফিস কোম্পানি কেন বানালো জানি না। অফিস থাকবে মতিঝিলে। তারেক, যাই ভাই। ঠিক আছে আপা, যান। কাল কথা হবে। বাসার দিকেই তো যাবেন? হুম। মোনা অফিসের একটিমাত্র ছেলের নাম ধরে ডাকে এবং তুমি বলে, যদিও সে নিশ্চিত তারেকের বয়স তার চেয়ে বড়ই হবে। তুমি ডাকার ব্যাপারটা কিভাবে শুরু হয়েছে মোনা নিজেও জানে না। প্রায় অবাক হয়ে একদিন সে লক্ষ্য করেছে, তারেক আপনি বললেও সে নিজে বলছে তুমি। মামুনের সঙ্গে বিয়ের ব্যাপারটা এত পাকাপাকি না থাকলে অফিসে এই নিয়ে একটা আলোচনা হতো। পালবাবু সস্তা ধরনের কিছু রসিকতা করার চেষ্টাও করতেন। রিকশা উঠে মোনার মনে হলো বাসায় এই সময় ফিরে কোনো লাভ নেই। দুপুরে ঘুমালে সারাটা বিকেল এবং সারাটা সন্ধ্যা তার খারাপ কাটে। রাতের বেলা ঘুম আসে না। রাত 2-3টা পর্যন্ত জেগে থাকতে হয়। মোনা রিকশাওয়ালাকে বলল মগবাজারের দিকে যেতে। এ সময় মামুনের মেসে থাকার কথা নয়। তাকে পাওয়া যাবে না। এটা প্রায় 100 ভাগ সত্যি। তবু একবার দেখা গেলে ক্ষতি নেই কেন? না পাওয়া গেলে কলেজে গিয়ে খোঁজ নেওয়া যাবে। সে পথে রিক্সা থামিয়ে এক প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস কিনলো। মামুন খুব খুশি হবে। কোন বইতে যেন পড়েছিল, পুরুষরা সবচেয়ে খুশি হয় যখন যখন তারা মেয়েদের কাছ থেকে সিগারেট উপহার পায়। মামুনকে সে আগেও কয়েকবার সিগারেট দিয়েছে। কোনোবারই মনে হয়নি সে খুব খুশি হয়েছে। এমন ভাবে প্যাকেট খুলেছে যেন এটা তার প্রাপ্য। আজও তাই করবে। মামুন মেসে ছিল না। তার পাশের রুমের আলম সাহেব, উনি তো টেলিগ্রাম পেয়ে দেশে গেছেন। তার এক বোন মারা গেছে। আপনি কিছু জানেন না? না। অনেক দিন ধরে অসুস্থ ছিল। ওনার সবচেয়ে ছোট বোন। মোনা একটু বিব্রত বোধ করতে লাগলো। এত বড় একটা ব্যাপার মামুন তাকে কোনোদিনও বলেনি। তার একটা ছোট বোন আছে তাও তো সে জানতো না। কিন্তু এই বোন এমন অসুখ তা মামুন কোনোদিনও বলেনি। বসবেন আপনি? জি না, বসবো না। ও দেশে গেছে কবে? পরশু সকালে। টেলিগ্রাম এসেছে তার আগের রাতে। ট্রেন ছিল না, যেতে পারেনি। কবে আসবে কিছু বলে গেছে? জি না, কিছু বলেনি। আজকালের মধ্যে এসে পড়বে। মরবার পর তো আর কিছু করার থাকে না। শুধু শুধু ঘরে বসে থাকা হয় না। মোনা ক্লান্ত ভঙ্গিতে এসে রিকশায় উঠল। কড়া রোদ এসেছে। চকচক করছে চারদিক। তাকালেই মাথা ধরে যায়। মোনা হ্যান্ডব্যাগ খুলে সানগ্লাস বের করলো। রোদটা খুব চোখে লাগছে। সানগ্লাস ব্যাপারটা বেশ অদ্ভুত। চোখে পড়বার সঙ্গে সঙ্গে চারদিক কেমন মেঘলা হয়ে যায়। একটু যেন মন খারাপও লাগে। মোনা ছোট একটা নিঃশ্বাস ফেললো। অস্পষ্টভাবে তার মনে হতে লাগলো, মামুন কখনো তার নিজের ভাই বোন, মা বাবার কথা নিয়ে তার গল্প করেনি। এমন একজন অসুস্থ বোন ছিল, তার একটা পর্যন্ত কথা বলেনি। না বলার পেছনে কোনো যুক্তি নেই। মোনা খুব জানতে ইচ্ছে হলো এই বোনটা কি ওর খুব আদরের ছিল? নামই বা কি তার?
নাম মামুন বলেছিল, খুব কমন একটা নাম বলে এখন মনে পড়ছে না। রোকেয়া বা সাহিবা জাতীয়। মুনার মনে হলো একটা চিঠি লিখে রেখে গেলে ভালো হতো। অল্প কয়েক কথার সুন্দর একটা চিঠি। হঠাৎ করে তোমার বোনের মৃত্যুর সংবাদ শুনলাম। সে যে অসুস্থ তাতে তুমি কখনোই বলনি। চিঠিটা ঠিক হচ্ছে না। অভিযোগের ভঙ্গি চলে এসে পড়েছে। কেন অসুস্থতার খবর আগে বলা হয়নি সেই নিয়ে অভিযোগ। পুরোপুরি মেইলি অভিমান। মৃত্যুর মতো এত বড় একটা ব্যাপারের পাশে মেইলি অভিযোগ মিশ খায় না। মুনা মনে মনে চিঠি অন্যভাবে লিখতে শুরু করলো এবং এক সময় খুব অবাক হয়ে লক্ষ্য করলো তার চোখের জল ভিজে উঠেছে। কেন মামুন তাকে আগে বলল না? বকুলদের স্কুল কোনোদিনও পুরোপুরি ক্লাস হয় না। প্রায় দিনই 7 পিরিয়ড ছুটি হয়ে যায়। কারণ রেহানা আপা অনেক রকমের যোগাযোগ আছে। সে সব নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়। মেয়েদের টিফিন এবং কোঅপারেটিভ দোকান নিয়ে তিনি চালান। গার্লস গাইড এবং সবুজ সেবিকার ব্যাপারগুলো তাকে দেখতে হয়। নিয়মিত ক্লাস নেবার সময় কোথায় তার? কিন্তু আজ তাকে ক্লাসে আসতে দেখা গেল। তার গম্ভীর মুখ, তাতে প্রকাণ্ড একটা গ্লোব। তিনি ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে বড় বড় লিখলেন জলবায়ু। জলবায়ু তিনি গত সপ্তাহের আগের সপ্তাহে পড়িয়েছেন। কেউ অবশ্য তাকে সেটা বলল না। ফরিদা, তুই বল, জলবায়ু মানে কি? ফরিদা ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল। তিনি তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ছাত্রীদের মোট সংখ্যা গুনতে লাগলেন। সব মিলিয়ে 38 জন ছাত্রী উপস্থিত। তিনি মুখ অন্ধকার করে বললেন, 38 জন প্রেজেন্ট, কিন্তু টিফিন এনেছে 41টা। কেন? ক্লাস ক্যাপ্টেন অনিমার মুখ শুকিয়ে গেল। বলো, 41টা টিফিন কেন? অনিমা আমতা আমতা করতে লাগলো। চুরি শিখে গেছিস এই বয়সে? বাবা কি করে? অনিমার মুখে কথা জড়িয়ে গেল। রেহানা আপা আরো গম্ভীর হয়ে বললেন, জলবায়ু কাকে বলে বল দেখি। এটি একটি কাঁচা কাজ হয়ে গেল। কারণ অনিমা খুব ভালো ছাত্রী। জলবায়ু কি এটা সে তার চেয়েও অনেক ভালোভাবে গুছিয়ে বলল। ভূমধ্যসাগরীয় অঞ্চলে জলবায়ু কি বল? আপা, এটা নিয়ে কখনো পড়ানো হয়নি। সবকিছু পড়িয়ে দিতে হবে? নিজে নিজে পড়া যায় না? তুই আজ ক্লাস শেষে আমার সঙ্গে দেখা করবি। বসছিস কি জন্য? বসতে বলেছি? দাঁড়িয়ে থাক। ফরিদা, তুইও দাঁড়িয়ে থাক। তিনি প্রায় 10 মিনিট ধরে মেয়েদের মিথ্যা বলার অভ্যাস এবং চুরি করার অভ্যাসের উপর বক্তৃতা দিয়ে ক্লান্ত হয়ে পড়লেন। ক্লাসে টু শব্দও হলো না। তিনি কপালের ঘাম মুছলেন। ক্লান্ত স্বরে বললেন, বকুল ক্লাসে এসেছে? সবচেয়ে পিছনের বেঞ্চ থেকে বকুল ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। তোকে গতকাল টিফিন পিরিয়ডে আমার সঙ্গে দেখা করতে বলেছিলাম, করেছিলি? আপা, আমি গিয়েছিলাম। আপনি হেড আপার সঙ্গে কথা বলছিলেন। কথা কি আমার সারা জীবন ধরে বলছিলাম? 5 মিনিট দাঁড়ানো গেল না? বকুল প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিল, কিন্তু সে কিছু বলল না। আজ ক্লাস শেষ হবার সাথে সাথে আসবি। বাংলাদেশের জলবায়ু কিরকম হয় বল। বকুল ঘামতে লাগলো। বইয়ের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। মৌসুমী বায়ু কাকে বলে? কেউ জানে না। কে জানে? হাত তোলো। শুধু অনিমা হাত তুলল। তিনি অনিমাকে কিছু জিজ্ঞাসা করলেন না। বিমর্ষ মুখে বাংলাদেশের জলবায়ুর কথা বলতে লাগলেন। গত সপ্তাহের আগের সপ্তাহে একই কথা বলেছিলেন। তার মনে নেই। ক্লাসের মেয়েরা ঘন্টা পড়ার জন্য অপেক্ষা করতে লাগলো। ঘন্টার পড়ছেই না। তাদের মনে হলো তারা অনন্তকাল ধরে ক্লাসে বসে আছে। বকুল টিচার্স কমন রুমে ভয়ে ভয়ে উঁকি দিল। রেহানা আপা হাত নেড়ে অঙ্ক আপার সঙ্গে কথা বলছেন। তিনি ইশারায় বকুলকে অপেক্ষা করতে বললেন। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। অন্য ছাত্রীরা সব চলে যাচ্ছে। স্কুল ঘর দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে। আজ তার একা একা যেতে হবে। বকুল কিছুক্ষণ পর পর্দা ফাঁক করে আবার উঁকি দিল। রেহানা আপার অঙ্ক আপা দুজনে খুবই হাসছেন। অঙ্ক আপা কখনো হাসেন না। তার হাসি দেখে বকুল খুবই অবাক হলো। অঙ্ক আপা বকুলকে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেল। রেহানা আপার মুখ অবশ্য এখনো হাসি হাসি। তিনি হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেলেন। চটের ব্যাগের হাত নিয়ে বেরিয়ে এলেন। বকুল, তুই আয়, হাঁটতে হাঁটতে কথা বলি। রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দেব।
তারপর রিক্সা নিয়ে চলে যাবি। কাল যখন স্কুলে আসবি তখন মনে হয় তোর একটা ছবি নিয়ে আসবি। বকুল অবাক হয়ে তাকালো। রেহানা আপা বললেন, শাড়ি পরা ভালো ছবি আছে? জি না আপা। তাহলে এক কাজ কর, আজ বিকেলে একটা তুলিয়ে ফেল, চুলগুলো সামনে ছড়িয়ে দিবি, যাতে কত লম্বা সেটা টের পাওয়া যায়। বকুল ক্ষীণস্বরে বলল, জি আচ্ছা। খুব দরকার, ভুলে যাবি না যেন আবার। বকুল বলল, না। রেহানা আপা বললেন, তুই তো সবার বড়, তাই না? জি আপা। ক ভাই বোন তোরা? এক ভাই এক বোন। বাহ, ছোট ফ্যামিলি তো। একদিন যাব তোদের বাসায়, তোর মাকে বলিস। জি আচ্ছা। পড়াশোনা করছিস ঠিক মতো? করছি। লাস্ট বেঞ্চে বসিস কেন সব সময়? ফার্স্ট বেঞ্চে বসবি, মনে থাকবে? থাকবে। রেহান আবার রাস্তার মোড়ে বকুলের জন্য একটা রিক্সা ঠিক করে। রিক্সাওয়ালার হাতে 2 টাকা ভাড়া দিয়ে দিলেন। বকুল হুট তুলে দে। হুট না তুলে মেয়েদের রিক্সা করে যাওয়া আমার পছন্দ না। বকুল সারা পথ অস্বস্তি বোধ করতে লাগলো। মেয়েদের কাছে রেহানা আপার ছবি চাওয়া কোনো নতুন ব্যাপার না। তিনি উপরের ক্লাসের সুন্দরী মেয়েদের কাছে ছবি চান এবং দিন দশেকের মধ্যে সেই সব মেয়ের বিয়ে হয়ে যায়। আজে বাজে বিয়ে না, ভালো বিয়ে। রেহানা আপার ধারণা ক্লাস 10-এ পড়া মেয়েরা হচ্ছে বিয়ের পাত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ। এই সময়টা মেয়েরা ছেলেদের সম্পর্কে প্রথম কৌতূহলী হয়, প্রেম করার জন্য ছোক ছোক করে। বিয়ের পর হাতের কাছে স্বামী পায় বলে প্রথম প্রেম হয় স্বামীর সঙ্গে। সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়। ক্লাস 10-এ পড়া মেয়েদের সম্পর্কে তার নানা রকমের থিওরি আছে। এই সব থিওরি তিনি অত্যন্ত অগ্রাহ্যের সঙ্গে প্রচার করে থাকেন। শওকত সাহেব বাইরের বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি বকুলকে রিকশা থেকে নামতে দেখে অবাক হলেন। তাকে রিকশা ভাড়া দেয়া হয় না। স্কুল এত দূরে নয় যে রিকশা করে যাওয়া আসা করতে হবে। সংসারে কোনো টাকা পয়সা নেই। বকুল বোধহয় মুনার কাছ থেকে নিচ্ছে। মুনা এই সংসারে নানান ভাবে খরচ করছে। এটা তার পছন্দ না। কোন বইতে যেন পড়েছিলেন, যে সংসারে মেয়েদের রোজগারের টাকা হয় সেই সংসারে আয় উন্নতি হয় না। বকুল ঘরে ঢুকলো খুব ভয়ে ভয়ে। তার ধারণা ছিল বাবা অকারণেই তাকে একটা ধমক দিবেন। দেরি হলো কেন? রিকশা করে এসেছিস কেন? কিন্তু শওকত সাহেব তেমন কিছুই করলেন না। মেয়ের দিকে ভালোমতো তাকালেনও না। চারদিক ফাঁকা ফাঁকা। মুনা আপা বা বাবু কেউ নেই। সে মার ঘরে উকি দিল। লতিফা হাত ইশারা করে তাকে কাছে আসতে বলল। তার চোখ জ্বলজ্বল করছে, যেন বড় কিছু একটা ঘটেছে। তিনি ফিসফিসিয়ে বললেন, তার বাবার কি হয়েছে? কেন হবে আবার কি? মিষ্টি কিনে এনেছে। কোথায় মিষ্টি? ওই দেখ, ড্রেসিং টেবিলের উপর। বুলবুল অবাক হয়ে দেখলো সত্যি সত্যি একটা মিষ্টির প্যাকেট। সে বলল, তুমি জিজ্ঞেস করো না। না, কিছু জিজ্ঞেস করে আয়। মুনা আপা আসুক, সে জিজ্ঞেস করবে। লতিফা নিজের মনে বলল, আজ তোর বাবা চেঁচামেচি রাগারাগি কিছুই করেনি। অফিস থেকে এসেছে সকাল সকাল। বকুল বলল, আজ তোমার শরীর কেমন? ভালোই। যা তোর বাবাকে চা বানিয়ে দে। ঘরে মুড়ি আছে, পেঁয়াজ মরিচ দিয়ে মেখে দে। বকুল বারান্দায় গেল। বাবা আগের মতোই হাঁটাহাঁটি করছে, কার জন্য অপেক্ষা করছে বোধহয়। বাবু ক্ষীণস্বরে বললেন, বাবা। কি? চা নি? আন। চায়ের সঙ্গে কিছু খাবে? ঘরে মুড়ি আছে, মেখে দেই? দে। বেশি করে ঝাল দিবি। আর শোন, মিষ্টি এনেছি, তোর মাকে দে। তুইও খা। বকুল ভয়ে ভয়ে বলল, মিষ্টি কি জন্য? এমনি আনলাম। শওকত সাহেব সিগারেট ধরিয়ে বিব্রত ভঙ্গিতে কাশতে লাগলেন। মিষ্টি এনে তিনি যেন অপরাধ করে ফেলেছেন। বকুল ছবির কথা তুলল রাতে খাবার সময়। অন্য সবার খাওয়া হয়ে গেছে। মুনা এবং সে বসেছে শেষে। এ কথা সে সবার সাথে বলতে পারবে না। মুনা খাওয়া বন্ধ করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কেন? ছবি দিয়ে কি হবে? আমি কি করে জানবো আপা? তুই জিজ্ঞেস করিসনি? না। ঠিক কি কি কথা হয়েছে তোর সাথে? বকুল কথাগুলো গুছিয়ে বলতে চেষ্টা করলো, কিন্তু ঠিক মতো বলতে পারলো না। মুনা আপা বলল, শাড়ি পরা ছবি চেয়েছে? হ্যাঁ। তোকে বিয়ে দিতে চায় নাকি? বকুল কোনো জবাব দিল না। কি কথা বলছিস না কেন?
বোধহয়। আপা এরকম মেয়েদের কাছে ছবি চায়, তারপর ওদের বিয়ে হয়ে যায়। শায়লার এরকম বিয়ে হলো। ডাল নাও আপা, ডাল নিয়ে খাও। খেতে ইচ্ছে করছে না। মুনা প্লেট ঠেলে উঠে দাঁড়ালো। তুমি কি আমার উপর রাগ করেছো আপা? তোর উপর রাগ করবো কেন? তুই আয়, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। বাবু বিছানায় শুয়ে বই পড়ছিল। পড়ার ভঙ্গি দেখে মনে হতে লাগলো গল্পের বই, কিন্তু গল্পের বই না। বাবা যেন কোন সময় ঢুকতে পারে রাত 10টার আগে, হাতে গল্পের বই দেখলে সর্বনাশ হয়ে যাবে। মোনা ঘরে ঢুকতে বাবু হাসি মুখে বলল, ফ্যান দেখেছো আপা? নতুন ফ্যান। বাকের ভাই বলে গেছে পুরনটা ঠিক না হওয়া পর্যন্ত এটা থাকবে। মোনা বিরক্ত চোখে ফ্যান দেখলো, কিছু বলল না। বাবু বলল, আরাম করে ঘুমানো যাবে, ঠিক না আপা? হুম। তোর আজকে মাথা ব্যথা হয়নি? না। বিকেলে খেলতে গিয়েছিলি? হুম। এখন থেকে রোজ যাবি। নিয়মিত খেলাধুলা করলে মাথা ব্যথা থাকবে না। ঝড় হোক বৃষ্টি হোক যাবি। আচ্ছা যাব। যা, আমার জন্য পানি নিয়ে আয়। কেমন যেন বমি বমি আসছে। বাবু পানি আনতে গিয়ে ফিরল না। শওকত সাহেব তাকে আটকে ফেললেন। ইংরেজি বানান ধরতে লাগলেন। মসকিটো, এমব্রয়ডারি ইত্যাদি বানান। বাবু তালগোল পাকিয়ে ফেলতে লাগলো। যেটাই সে আটকাচ্ছে সেটাই ডিকশনারি খুঁজে বের করতে হচ্ছে এবং 20 বার করে সশব্দে বানান করতে হচ্ছে। রান্নাঘর গুছিয়ে বকুল যখন শোবার ঘরে উকি দিল তখন রাত 10টা বাজে। মোনা ঘর অন্ধকার করে শুয়ে আছে। বকুল মৃদুস্বরে ডাকলো, আপা। কি, ঘুমাচ্ছে নাকি? না। কি যেন বলবে বলছিলে আমাকে? মোনা একটা লম্বা বক্তৃতা তৈরি করে রেখেছিল, কিন্তু বক্তৃতা দেয়া গেল না। সে শুধু বলল, তুই রেহানা আমাকে বলিস আমার বাবা ছবি দিতে রাজি হয়নি। বকুল বলল, এটা কেমন করে বলবো? অন্য কথাগুলো যেমন করে বলিস এটাও ঠিক তেমন ভাবেই বলবি। আপা দারুণ রাগ করবে। রাগ করলে করবে। রাগ কমানোর জন্য বাচ্চা একটা মেয়ের বিয়ে দিতে হবে? তুই কিছু বুঝিস বিয়ে? আপা আস্তে, বাবা শুনবে। মাস্টারদের দায়িত্ব হচ্ছে পড়ানো, বিয়ে দেয়া না। আমি আবার চিন্তা কখন করলাম? ছবি দেওয়ার ব্যাপারে তোরা এত আগ্রহ কেন? তুমি বুঝতে পারছো না। আবার খুব রাগ। রাগ করলে করবে। যা, আমার জন্য একটা পানি নিয়ে আয়, পান নিয়ে আয়। বাবুকে পাঠিয়েছিলাম, সে আর ফিরবে না, আটকে গেছে। আপা নতুন ফ্যান দেখেছো? দেখলাম। বাকের ভাই নাকি এসে অনেকক্ষণ ছিল, অনেক গল্প টল্প করলো। কার সঙ্গে? বাবার সঙ্গে। বাবা আজ সকাল সকাল ফিরেছেন। বাকের ভাই এসে গল্প জুড়ে দিল। কাল পরশুর মধ্যে একটা কাজের লোকও এনে দিবে বলেছে। এনে দিলেই তো ভালো। তুই যা, পানটা নিয়ে আয়। আমার সাহসে কুলায় না, বাবার সামনে দিয়ে যেতে হবে। তুমি নিজে যাও না আপা। মুনা উঠে বসলো। বকুল বলল, মিষ্টি কি জন্য আনলেন এটাও জিজ্ঞেস করবে? জানতে ইচ্ছে করছে। জানতে ইচ্ছে করলে তুই নিজেই জিজ্ঞাসা কর। আমার এত সাহস নেই। বসার ঘরে শওকত সাহেব ডাকলেন, বকুল, বকুল। বকুল মুখ অন্ধকার করে উঠে গেল। শওকত সাহেব সামনে, বাবু কান ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ লাল। বকুল এসে ঢুকতেই শওকত সাহেব বললেন, পাটিগণিত নিয়ে আয়।